এবারে আমরা বেরিয়ে পড়েছি ভারত তথা এশিয়ার সবচেয়ে বড় কেল্লা বা গড় চিতরগড় দেখতে, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত। এই চিতরগড় রাজস্থানের দক্ষিণাংশে অবস্থিত, যা উদয়পুর থেকে 112 কিলোমিটার ও আজমের থেকে 182 কিলোমিটার। এই চিতরগড় ছিল পূর্বে মেবারের রাজধানী এবং বর্তমানে চিতর শহরে অবস্থিত। এটি 180 মিটার উঁচু এক পাহাড়ের উপত্যকা জুড়ে অবস্থিত, যার আয়তন বা ব্যাপ্তি প্রায় 280 হেক্টর বা 691.6 একর। এই দুর্গ এলাকায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক প্রাসাদ, গেট বা তোরণ, জলাশয়, মন্দির এবং দুটি ঐতিহাসিক টাওয়ার বা স্মৃতিসৌধ। এই দুর্গে প্রবেশ করার জন্য 7টি গেট আছে, স্থানীয়ভাবে তাদের পোল বলে। এই সকল গেট বা পোল মজবুতভাবে পাথর দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে শত্রুপক্ষ সহজে প্রবেশ করতে না পারে। দুর্গের বা কেল্লার মধ্যে অবস্থিত একটি বৃত্তাকার রাস্তা এই সকল গেট বা পোলকে যুক্ত করেছে, যার সাহায্যে কেল্লার সকল সৌধ ও মন্দিরগুলোর নিকট পৌঁছানো যায়। এই দুর্গের একটি গর্বের বিষয় ছিল যে এখানে প্রায় 84টি জল সংরক্ষণ কেন্দ্র ছিল, যার মধ্যে বর্তমানে টিকে আছে মাত্র 22টি। ঐতিহাসিকভাবে চিতরগড় নির্মাণ হয়েছিল 7th সেঞ্চুরি এডিতে মৌর্যদের আমলে। কেউ কেউ বলেন যে মেবার বংশের প্রতিষ্ঠাতা বাপ্পা রাওয়াল 734 খ্রিস্টাব্দে মৌর্যদের হারিয়ে এই দুর্গের দখল নেয়। আবার কেউ কেউ বলেন যে বাপ্পা রাওয়াল সোলাঙ্কি রাজকন্যাকে বিবাহ করার যৌতুক স্বরূপ এই কেল্লা পেয়েছিলেন। এই কেল্লার ওপর প্রথম আক্রমণ হয় দিল্লি তুর্কি সম্রাট আলাউদ্দিন খিলজি কর্তৃক 1303 সালে। জানা যায় রানী পদ্মিনীর রূপে আকৃষ্ট হয়ে তাকে পাওয়ার জন্য এই দুর্গ আক্রমণ করেন, কিন্তু রানী পদ্মিনী অন্যান্য মহিলাদের সঙ্গে জহরব্রত পালন করেন। এরপর 1326 সালে গেহলট বংশের যুবা হামার সিং এই দুর্গ পুনরুদ্ধার করেন। এরপর গুজরাটের সুলতান বাহাদুর শাহ 1535 খ্রিস্টাব্দে চিতরদুর্গ আক্রমণ করে দখল করে, সেই সঙ্গে দুর্গের প্রভূত ক্ষতি সাধন করে। এই দুর্গের ওপর তৃতীয়বারের জন্য আক্রমণ হয় 1567 সালে, যখন আকবর মহারানা উদয় সিংকে হারিয়ে এই দুর্গের দখল নেয়। এই দুর্গের ঐতিহাসিক সৌধগুলি বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত। মোটামুটি ঘণ্টা তিনেকের মধ্যে সমগ্র ফোর্ট ঘুরে দেখা যায়, যদিও এই ফোর্টে ঘুরে দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। কেবল কয়েকটি বিশেষ সৌধ ও প্রাসাদ দেখার জন্য ভারতীয়দের জন্য 40 টাকা ও বিদেশিদের জন্য 600 টাকা লাগে। এখানে যে দর্শনীয় স্থানগুলি আছে তার মধ্যে প্রথমেই দেখা গেল ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ, যার ঐতিহাসিক ও স্থাপত্যরীতি সংক্রান্ত তাৎপর্য রয়ে গেছে। চিতরগড়ের এই প্রাসাদের সঙ্গে সিসোদিয়া রাজবংশের বিভিন্ন রাজার নাম যুক্ত আছে। মনে করা হয় এই প্রাসাদের নিচের অংশে যে আন্ডারগ্রাউন্ড সেল বা কক্ষ আছে, সেখানে রানী পদ্মিনী ও অন্যান্য মহিলারা জহরব্রত পালন করেছিলেন। এরপর আমরা গেলাম কুম্ভশ্যাম মন্দির ও মীরাবাই মন্দির দেখতে। 1449 সালে মহারানা কুম্ভ দ্বারা নির্মিত এই বিষ্ণু বরাহ মন্দিরটির গর্ভগৃহে, মন্দিরে এবং স্তম্ভগুলিতে সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। মীরা মন্দিরটি মীরাবাইকে উৎসাহ করার জন্য নির্মিত এবং এটি একটি বিখ্যাত হিন্দু মন্দির। মন্দিরের শিল্পের দুর্দান্ত কাজগুলি পর্যটকদের আকর্ষণ করে এবং মন্দিরটি ইন্দো আর্য রচনাশৈলীর প্রতিফলন ঘটায়, যা সেই সময় খুব বিখ্যাত ছিল এবং যা এখনও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। মীরাবাই মন্দির এবং কুম্ভশ্যাম মন্দির দুটি একই জায়গায় নির্মিত হয়েছিল। তিনবার এই দুর্গে আক্রমণ হওয়ায় আক্রমণকারীরা বিজয়স্তম্ভের দেওয়াল এবং মন্দিরগুলিতে নির্মিত শিল্পকর্মগুলি ধ্বংস করার চেষ্টা করেছিল। এমনকি অনেক মন্দির ধ্বংস করা হয়েছিল। বিভিন্ন মন্দির গাত্রে এই ধ্বংসচিহ্নগুলি পর্যটকরা দেখতে পাবেন।
চিতোরগড় আরও বিখ্যাত এই জন্যে যে এখানে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্ব এই দুর্গের সঙ্গে জড়িয়ে ছিলেন। তিনি হলেন মীরাবাই, যিনি ছিলেন বিখ্যাত হিন্দু আধ্যাত্মিক মহিলা কবি, যার রচনাগুলি সারা উত্তর ভারত জুড়ে এখনও বিখ্যাত। তার রচনা ভক্তি ঐতিহ্য বহন করে চলেছিল এবং তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একজন বড় উপাসক। এরপর আমরা গেলাম ভিক্টরি টাওয়ার বা বিজয়স্তম্ভ দেখতে। বিজয়স্তম্ভ বা জয়স্তম্ভ, যা চিতোরের বিজয় স্মারক হিসাবে নির্মাণ করেছিলেন রানা কুম্ভ 1458 থেকে 1468 সালের মধ্যে। 1440 সালে মালয়ের সুলতান মোহাম্মদ শাহ খিলজির বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মারক হিসাবে এটি নির্মিত হয়েছিল। এটি নির্মাণ করতে প্রায় 10 বছর সময় লেগেছিল। এটির উচ্চতা 37.2 মিটার বা 122 ফিট, যার বেসের আয়তন 4.4 স্কোয়ার মিটার বা 47 স্কোয়ার ফিট। এটি 9 তলা বিশিষ্ট, যার মধ্যে সরু ঘোরানো 157টি ধাপযুক্ত সিঁড়ি আছে 8 তলা পর্যন্ত। এরপর আমরা গেলাম সমাধীশ্বর মন্দির দেখতে। এটি একটি হিন্দু মন্দির। এটি শিবকে উৎসর্গীকৃত, যাকে সমাধীশ্বর বলা হয়, অর্থাৎ সমাধি দেবতা। এপিগ্রাফিক প্রমাণ থেকে জানা যায় যে মন্দিরটি 11তম শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং 13তম ও 15তম শতাব্দীতে আরও পুনরুদ্ধার করা হয়েছিল। একটি তত্ত্ব সমাধীশ্বর মন্দিরটিকে ত্রিভুবন নারায়ণ মন্দির বা ভোজস্বামীর মন্দির হিসাবে চিহ্নিত করেছে। ত্রিভুবনের অর্থ হল 3টি জগৎ। এখন আমরা দাঁড়িয়ে আছি যে জলাশয়ের নিকট, তার নাম গোমুখ জলাশয়। এই গোমুখ জলাশয় গোটা চিতোরদুর্গের একটি সমৃদ্ধির প্রতীক। এই গভীর জলাশয় পূর্ণ হয় কিনারায় অবস্থিত একটা ঝর্ণার জল থেকে, যা একটা গাভীর মুখের মতো অংশ থেকে বের হয়। এটি মন্দিরের নিকট অবস্থিত এবং সমগ্র দুর্গের একটি সৌন্দর্যের প্রতীক। পূর্বে সমগ্র দুর্গে অবস্থিত যে 84টি জলাশয় ছিল, সেগুলির মধ্যে এটি ছিল অন্যতম, যা এখনও সারা বছর জল দ্বারা পূর্ণ থাকে। এরপর আরও কয়েকটি স্থাপত্য ও ধ্বংসস্থল দেখে এখন আমরা এক চওড়া চত্বরে এলাম। সেই চত্বরের অংশটি জহরস্থল নামে নোটিশ বোর্ডে উল্লেখ করা আছে, অর্থাৎ এই স্থলে রাজপুত রমণীরা বিদেশি আক্রমণকারীদের হাত থেকে নিজেদের সম্ভ্রম রক্ষা করতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতেন। এরপর এই এলাকা থেকে একটু দূরে গিয়ে দেখতে গেলাম পদ্মিনী প্যালেস। এটি একটি সাদা 3 তলাযুক্ত বাড়ি, যা রানী পদ্মিনীর মহল হিসাবে পরিচিত। বর্তমানে এর মূল বৈশিষ্ট্য বজায় রেখে পুনর্নির্মাণের কাজ চলছে। এটি কেল্লার দক্ষিণ অংশে অবস্থিত। এই প্রাসাদের ছাদের ওপর ছিল 36 বা ছাতার মতো গোলাকার একটি গঠন, যা সেই সময় বেশিরভাগ প্রাসাদেই দেখা যেত। এছাড়া এই মহলটির চারিদিক জলাশয় দিয়ে ঘেরা ছিল। এই ধরনের নির্মাণশৈলী পরবর্তীকালে অন্যান্য প্রাসাদের জলমহল নির্মাণের অগ্রণী হিসাবে পরিগণিত হয়। এই মহল থেকেই রানী পদ্মিনীর আয়নার প্রতিফলিত ছবি জলের মধ্যে আলাউদ্দিন খিলজিকে দেখানো হয় এবং আলাউদ্দিন পদ্মিনীর রূপে মুগ্ধ হয়ে তাকে পাওয়ার জন্য চিতোর আক্রমণ করে। এবার আমরা দেখতে এসেছি কীর্তিস্তম্ভ বা টাওয়ার অফ ফেম। এটি একটি জৈন স্থাপত্য, যা 22 মিটার বা 72 ফুট উঁচু টাওয়ার। এটি ভিক্টরি টাওয়ার থেকে পুরনো, সম্ভবত 1200 শতাব্দীতে তৈরি এবং আকারে ছোট। নিচের তলায় দেখা যাবে বিভিন্ন জৈন তীর্থঙ্করদের নগ্ন মূর্তি, যা বিভিন্ন কুলুঙ্গির মতো গঠনের ভিতরে রাখা আছে। ভিতরে একটি সরু সিঁড়ি আছে, যার 54টি ধাপ আছে এবং এটির সাহায্যে 6 তলা টাওয়ারের সর্বোচ্চ তলায় যাওয়া যায়। এখন আমরা দেখতে চলেছি
কালী মন্দির। রানী পদ্মিনী মহলের কাছে আছে এই কালী মন্দির। প্রথমে এটি অষ্টম শতাব্দীতে একটি সূর্য মন্দির ছিল, যা 1400 শতকে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীকালে এটিকে কালী মন্দির হিসাবে নতুন করে গড়ে তোলা হয়। সব কিছু দেখা হয়ে যাওয়ার পর আবার আমরা রওনা দিলাম পুষ্করের উদ্দেশ্যে। সেখানে আমাদের হোটেল ঠিক করাই আছে। রাতে সেখানে থেকে পরের দিন সকালে আবার পুষ্কর দর্শন। এবার আমরা দেখতে এসেছি পুষ্কর। পুষ্কর ভারতের অন্যতম প্রাচীন শহর। এটি রাজস্থানের আজমির জেলায় অবস্থিত। আজমির থেকে এর দূরত্ব 10 কিলোমিটার। পুষ্করকে তীর্থরাজও বলা হয়। পুষ্কর হ্রদের জন্যও বিখ্যাত এবং এই হ্রদে 52টি ঘাট আছে। দেশ জুড়ে তীর্থযাত্রীরা এই হ্রদের পবিত্র জলে স্নান করতে আসেন। পুরাণ মতে ব্রহ্মা যখন এই স্থানে তার পদ্ম ফেলেছিলেন, তখন এই হ্রদ তৈরি হয়েছিল। জনশ্রুতি আছে যে হ্রদের জলে ঔষধি গুণও আছে। পুষ্করে 5 শতাধিক মন্দির আছে এবং এর মধ্যে ব্রহ্মা মন্দিরটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে ব্রহ্মা মন্দির সহ অনেক পুরনো মন্দির ভেঙে ফেলা হয়েছিল। পরে এই মন্দিরগুলি পুনর্নির্মাণ করা হয়েছিল। মূল ব্রহ্মা মন্দিরটি 2000 বছরের পুরনো বলে মনে করা হয়। এরপরে আমরা গেলাম সাবিত্রী মন্দির দর্শন করতে। রত্নগিরি নামে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সাবিত্রী মন্দির ব্রহ্মার স্ত্রী সাবিত্রীকে উৎসর্গীকৃত। পুষ্কর লেকের সুন্দর দৃশ্য এই পাহাড় চূড়া থেকে দেখা যায়। মন্দিরটি 750 ফুট উচ্চতায় একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি এবং রোপওয়ে দুয়েরই ব্যবস্থা আছে। প্রায় 650টি সিঁড়ির ধাপ পেরিয়ে মন্দিরে যেমন পৌঁছানো যায়, তেমনি রোপওয়ের সাহায্যে সহজেই ওই চূড়ায় পৌঁছানো যায়। মন্দিরের 3টি প্রতিমা রয়েছে, দেবী সাবিত্রী মাঝখানে এবং তার ডান দিকে আছেন দেবী শারদা, বাম দিকে আছেন দেবী সরস্বতী। জনশ্রুতি অনুসারে ব্রহ্মাকে যজ্ঞ করতে হয়েছিল এবং তার স্ত্রী সাবিত্রী সেখানে উপস্থিত না থাকায় তিনি গায়ত্রী নামে এক স্থানীয় মেয়েকে বিয়ে করেছিলেন। এর ফলে সাবিত্রী ক্ষুব্ধ হয়েছিলেন এবং ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে সারা ভারতে কেবলমাত্র পুষ্করেই লোকেরা তার পুজো করবে। তারপর তার মন্দির আলাদাভাবে পাহাড়ের চূড়ায় তৈরি হয়েছিল। পুষ্কর আরও একটি কারণের জন্য বিখ্যাত, সেটি হলো পশু মেলা বা উটের মেলা। কার্তিক একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত হিন্দু বর্ষপঞ্জিতে 5 দিন মেলা বসে। এটি অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে পড়ে। উদযাপনটি 14 দিন পর্যন্তও বাড়তে পারে।